নমস্কার, আমার বাগানে আপনাকে স্বাগত জানাই। আজ তৈরি করব জীবামৃত। কি কি জিনিস লাগে, কিভাবে তৈরি করে, কিভাবে প্রয়োগ করে, মোটামুটি আমি যেভাবে করি জানাবো। লাগবে 2 কিলো দেশি গরুর গোবর, 1.5 থেকে 2 লিটার গরুর চোনা বা গোমূত্র, দেশি গরুর চোনা বা গোমূত্র, 200 গ্রাম গুড়, আপনি যে কোনো গুড় নিতে পারেন, আমি নিয়েছি আখের গুড়, 200 গ্রাম বেসন, আপনি যে কোনো বেসন নিতে পারেন, আর নিতে হবে 1 মুষ্টি মাটি। কোনো বড় গাছের গোড়া থেকে মাটি নিতে হবে, কারণ বড় গাছের গোড়াতে রাসায়নিক সার প্রয়োগ করা হয় না, তাই ওই গাছের গোড়ার মাটিতে অনেক জীবাণু থাকে। সুভাষ পালেকার কৃষি পদ্ধতিতে তৈরি করা হচ্ছে। সুভাষ পালেকার মহারাষ্ট্রের একজন কৃষি বিশেষজ্ঞ, যিনি কৃষিকার্যে অনেক সুনাম করেছে এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। উনি রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত করেছেন। তো ওনার কৃষি পদ্ধতিটাই এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই প্রয়োগ করা হচ্ছে। আমি গুড় এবং বেসন একসাথে মিলিয়ে নিলাম। এবার মাটিটাও ওর সাথে মিশিয়ে নেব। মাটিটাও ভালো করে ওর সাথে মিশিয়ে নিয়ে জল মিশ্রণ করে নিতে হবে। এখন গোবরটা মিশ্রণ করব। 2 কিলো দেশি গরুর গোবর, তবে শুধু দেশি গরু হতে হবে, দেশি স্ত্রী গরু। যেখানে গোবরের ঘাটতি থাকবে সেখানে পুরুষ গরুর আর স্ত্রী গরুর 50% মানে 50% করলেও হবে। তবে যেহেতু আমাদের ছোট জমি, কম জমি, সেক্ষেত্রে আমরা মাত্র 40 লিটার বানাচ্ছি আর প্রয়োজন মাত্র 2 কিলো গোবর। সেক্ষেত্রে আমাদের গ্রামাঞ্চলে 2 কিলো দেশি গোবর পাওয়া খুব একটা কষ্টের ব্যাপার নয়। আমরা 2 কিলো গোবর গ্রামের দিকে পেয়েই থাকি। তবে আপনার সম্পূর্ণভাবে পুরুষ গরুর গোবর চলবে না। যদি ভালো হয় কোনো বয়স্ক স্ত্রী গরু যে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে বা বাচ্চা দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই সব গরুর গোবর হলে খুবই ভালো হয়। এইবার মেশাবো গোমূত্র। আমি 1.5 লিটার দিচ্ছি এখানে। গোমূত্র তাই, তবে গোমূত্র পুরনো হলে ভালো হয়, মানে যত পুরনো গোমূত্র দেবেন ততই ভালো। এবার গোমূত্র সংগ্রহ করে রাখতে হবে। তবে গোবরের দিক থেকে আবার উল্টো, গোবর যত সতেজ হবে বা যত টাটকা হবে ততই ভালো। আমাদের সমতল ভূমিতে 7 দিন পর্যন্ত গরুর গোবরই টাটকা ধরে নেওয়া হয়, আর পাহাড়ি অঞ্চলে 15 দিন পর্যন্ত 15 দিন পুরানো গরুর গোবরই টাটকা বলে বিবেচিত হয়, ভালো বলে বিবেচিত হয়। এখন বেসন, গুড় আর মাটি মিশ্রিত জলটি ঢেলে দিলাম। এক বালতিতে 10 লিটার জল ধরে, আমি 10 লিটার জল ভরে দিলাম। গরুর গোবর আর চোনা মিশ্রিত জলটিও ঢেলে দিলাম, এতেও 10 লিটার জল আছে। বাকি 20 লিটার জল আমি এনে 40 লিটার জল বানিয়ে রাখবো। জলের ব্যাপারে সুভাষ পালেকার বলেছেন যে নদীর জলই সবথেকে ভালো জল। তো আপনাদের যদি নদী থাকে কাছাকাছি তাহলে সেই জল প্রয়োগ করবেন। তাছাড়া যাদের নদী নেই, মানে আমাদের মতন এরিয়াতে, সেখানে পুকুরের জল দিয়ে কাজ সারতে পারেন, অথবা কলের জলেও হবে। আমরা 10 লিটার জল আরও ঢেলে দিলাম, আরও 10 লিটার ঢেলে দিয়ে টোটাল আমরা 40 লিটার জল প্রয়োগ করলাম। এরপরে পুরো 40 লিটার জল দিয়ে এটাকে আমরা মিশ্রণটা
সম্পূর্ণ করলাম। এই সব সামগ্রী দেওয়ার পরে আমরা একটা লাঠি বা কোনো কাঠ জাতীয় কিছু দিয়ে এইভাবে 4 থেকে 5 মিনিট মিক্স করে দিতে হবে, ভালো করে গুলে দিতে হবে এবং সেটা বাঁ দিক থেকে ডান দিক ঘোরাতে হবে। আমি বাঁ দিক থেকে ডান দিক ঘুরিয়ে এটাকে সম্পূর্ণ করব। নাড়িয়ে নেওয়ার পরে এবার চটের বস্তা বা পাটের বস্তা দিয়ে আমরা মানে এই বালতিটাকে বা ড্রামটাকে ঢেকে রাখবো। বস্তা দেওয়ার কারণ হচ্ছে, চটের বস্তা দেওয়ার কারণ হচ্ছে এটাকে হাওয়া আসা যাওয়া করতে পারবে। আর এই কাজ হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন সকাল এবং বিকেল 3 থেকে 4 মিনিট করে নাড়তে হবে। আমাদের তরাই অঞ্চলের জন্য বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের জন্য 48 ঘন্টা রাখতে হবে। এই 48 ঘন্টার মধ্যে মানে 2 দিন রাখতে হবে আমাদের। আর পাহাড়ি অঞ্চলের জন্য 10 থেকে 15 দিন। যতদিন আমরা রাখবো ততদিন সকাল এবং বিকেল 3 থেকে 4 মিনিট করে নেড়ে নেড়ে ওটাকে রাখতে হবে। আজকের আমি 2 দিন পরের আমরা আজ প্রয়োগ করব। কীভাবে প্রয়োগ করা হয় সেই পদ্ধতিটি জানাবো। তো প্রয়োগ করার পূর্বে আমি মিশ্রণটাকে আরেকবার মিক্স করে নিচ্ছি বা গলিয়ে নিচ্ছি। এরপরে এতে আমরা প্রয়োগ করব জমিতে। প্রয়োগ করার পদ্ধতি হচ্ছে 1 লিটার মিশ্রিত দ্রবণের সাথে 20 লিটার জল প্রয়োগ করে জমিতে মিক্স করে জমিতে প্রয়োগ করতে হবে। আমি সেটাই করব। আমার এখানে 40 লিটার জল মিশ্রণ আছে। আমি 10 লিটার জল আনলাম। আমি 10 লিটার জলের সাথে 1 লিটার দ্রবণ মিশ্রণ করব, কারণ এখন বর্ষাকাল, তো বর্ষাকালে একটু ঘন দ্রবণ দিলে ভালো হয়। আর আমার এই 40 লিটার দ্রবণটি পুরোটা লাগবে না আমাদের বাগানে, সেই জন্য আমি একটু বেশি করেই ঘন করেই দেবো। এখন দেখব কিভাবে প্রয়োগ করতে হয়। কলা গাছ দেবো এবং এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। দেখুন, ঢ্যাঁড়স গাছের গোড়ায় এবং কলা গাছের গোড়ায় এইভাবে দিতে হবে। আপনার 1 লিটার দ্রবণ, 1 লিটার মিশ্রিত দ্রবণ 2-3টে কলা গাছ বা ছোট কলা গাছ, এটা কি চারা কলা গাছ বা ঢ্যাঁড়স গাছে প্রয়োগ করুন। আমি এইভাবে প্রয়োগ করি, মানে 1 লিটার জল নিয়ে 1 লিটার মিশ্রণ নিয়ে 2-3টে গাছে দিলে হবে। এইভাবে মিশ্রণ করতে হবে। এতে কি হবে, এই মিশ্রণ পড়ার পরে এখানে অনেক জীবাণু তৈরি হবে, যে জীবাণুগুলো মাটিতে মিশ্রিত হয়ে খাবার উৎপাদন করবে। সেই খাবারগুলোই এই গাছ বা শস্য এরা ওই সংগ্রহ করবে। এটা হচ্ছে জৈব সার। জৈব সারের এই, আর তাছাড়া দেখুন আমরা মাটিতে প্রয়োগ করছি, জল ছিটকিয়ে দিচ্ছে মাটিতে, এইভাবে মাটিতে জল ছিটকে দিচ্ছে। অ্যাকচুয়ালি এইভাবে প্রয়োগ করতে হবে। আপনারা চাইলে করতে পারেন। সুভাষ পালেকার কৃষি পদ্ধতিতে এইভাবে চাষ করা হচ্ছে, জৈব পদ্ধতিতে। আর বড় কোনো যদি গাছ হয়, যেমন সুপারি গাছ, তাল গাছ, নারকেল গাছ, তাহলে তার পদ্ধতিটাও আলাদা। নারকেল গাছে একটা ভিডিও আছে, দেখে নেবেন কীভাবে প্রয়োগ করেছি। এইবার আমি পেঁপে গাছে দিচ্ছি। দেখুন, পেঁপে গাছের চারদিকে মোটামুটি 2 ফুট বলয় বা 3 ফুট বলয়ের মধ্যে এটা দেবো। তার উপরে কলা গাছে দেবো। এখন কলা গাছেও 1 লিটার 2 লিটার যা প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি 2 লিটার করে কলা গাছের দেওয়ার নিয়ম আছে বা প্রয়োগ করতে হয়। এখানে যেহেতু 2-3টে গাছ হয়ে আছে, এই জন্য 2-3 লিটারই আমি প্রয়োগ করব। এইভাবে সুভাষ পালেকার কৃষি পদ্ধতিতে প্রয়োগ করছি আমি জৈব সার। আমার বাগান সম্পূর্ণ জৈব সারের উপর, আমি কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না। এইবার দেবো, দেখুন পাতিলেবু গাছ, এটি পাতিলেবু গাছেও 1 লিটার জল দিলাম, দ্রবণ মিশ্রিত সার প্রয়োগ করলাম। আমি পুরোপুরি সুভাষ পালেকার কৃষি পদ্ধতিটাই সিস্টেম ফলো করি। তো ভালো থাকবেন, এখানে শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।